ভাবুন তো, যে মানুষটা বাংলা ভাষাকে নতুন প্রাণ দিয়েছিলেন, যে মানুষটা বাঙালির আত্মপরিচয়, বাঙালির গর্ব, বাঙালির মননের আরেক নাম, যার গান ছাড়া বাঙালি সকাল হয় না, যার কবিতা ছাড়া প্রেম সম্পূর্ণ হয় না, যার নাম ছাড়া বাঙালি সংস্কৃতি নিয়ে একটা বাক্যও বলা যায় না, সেই রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর পরও শান্তি পাননি। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে মানুষটা জীবদ্দশায় ভিড় পছন্দ করতেন না, যে মানুষটা নিজের শেষকৃত্য চেয়েছিলেন নিঃশব্দে, নির্জনে, প্রকৃতির কোলে, সেই মানুষটার নিথর দেহকে ঘিরে কি করেছিল তথাকথিত শ্রদ্ধাশীল বাঙালি? শুধু দেখা করতে গিয়েছিল? না না না। শুধু কাঁদতে গিয়েছিল? না। শুধু প্রমাণ করতে গিয়েছিল? না। বরং যা ঘটেছিল তা শুনলে আজও গা শিউরে ওঠে। দরজা ভেঙে ঘরে ঢুকে তারপর মৃতদেহের সামনে উন্মত্ত চিৎকার, শৃঙ্খলা ভেঙে দেহ টেনে নিয়ে যাওয়া, এমনকি স্মৃতি হিসাবে চুল দাড়ি ছিঁড়ে নেওয়া, পায়ের নখ পর্যন্ত উপড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। এ যেন শ্রদ্ধা নয়, এ যেন এক সভ্য সমাজের মুখোশ ছিঁড়ে বেরিয়ে আসার বর্বরতা। আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব 1941 সালের সেই 22শে শ্রাবণ। দেখব রবীন্দ্রনাথ কি চেয়েছিলেন, বাস্তবে কি পেয়েছিলেন, কেন তার শেষ যাত্রা বাঙালির গর্ব নয় বরং লজ্জার ইতিহাস হয়ে রয়েছে, আর কেন আজও 22শে শ্রাবণ পালন করতে গেলে এই অস্বস্তিকর সত্যিটা এড়িয়ে যাওয়া যায় না। কারণ রবীন্দ্রনাথকে আমরা যতটা স্মরণ করি তার চেয়েও বেশি কি আমরা তাকে ব্যবহার করি না? বাঙালি সেই কৃতিত্ব, শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসার ঠেলায় রবীন্দ্রনাথের শেষ ইচ্ছাটুকু পর্যন্ত পূরণ করতে পারেননি তার অনুরাগীরা। রবীন্দ্রনাথ চেয়েছিলেন নিরালায় শান্তিতে এক অনাবিল মৃত্যু। রবীন্দ্রনাথ ভিড় ভালোবাসতেন না, এটা শুধু একটা অভ্যেসের কথা নয়, এটা ছিল তার মানসিকতার অংশ। তিনি জানতেন জনতার উন্মাদনা খুব সহজেই শ্রদ্ধা থেকে কদর্যতায় নেমে যেতে পারে। মানুষ যখন দল বেঁধে আবেগে ভাসে তখন ব্যক্তির বিবেক প্রায়ই হারিয়ে যায়, আর সেই হারিয়ে যাওয়া বিবেকই ভয়ঙ্কর। 1930 সালে ইন্দিরা দেবীকে লেখা এক চিঠিতে রবীন্দ্রনাথ প্রায় নিজের শেষ ইচ্ছার কথাই জানিয়ে দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর কোনো বড়সড় আয়োজন নয়, কোনো জনসমুদ্র নয়, কোনো শোরগোল নয়। তিনি চেয়েছিলেন শান্তিনিকেতনের ছাতিমতলার নিচে প্রকৃতির মধ্যে নিঃশব্দে স্মরণ। ভাবুন কি অদ্ভুত এক ছবি! শালবনের হাওয়া বইছে, লাল মাটির ওপর নিঃশব্দে আলো পড়ছে, পাখির ডাক ভেসে আসছে, আর সেই প্রকৃতির কোলে মিশে যাচ্ছেন কবি। এটাই ছিল তার ইচ্ছে। এটা খুব অস্বাভাবিক কিছু ছিল না, বরং রবীন্দ্রনাথকে যারা একটু পড়েছেন, তাকে যারা একটু বুঝেছেন, তারা জানতেন জীবনের শেষ দিকে তিনি বারবার প্রকৃতির কাছে ফিরে যেতে চেয়েছেন। কলকাতার ভিড়, সামাজিক প্রদর্শন, জনতার কোলাহল, এসব থেকে অনেক দূরে তিনি নিজের আশ্রয় বানিয়েছিলেন শান্তিনিকেতনে। সেখানে তিনি গাছ লাগিয়েছিলেন, আশ্রম গড়েছিলেন, ছাত্রদের সঙ্গে থাকতেন, প্রকৃতির মধ্যে এক অন্যরকম জীবন খুঁজতেন। কিন্তু ইতিহাসের নিষ্ঠুরতা দেখুন, যে মানুষটা শেষ বিদায়টুকু চেয়েছিলেন নিভৃতে, সেই মানুষটার বিদায় হয়ে উঠল হাজার হাজার মানুষের উন্মত্ত প্রদর্শনী। শান্তিনিকেতনে তার শেষ দিনটুকু কাটুক, রবীন্দ্রনাথের ইচ্ছে ছিল এরকমই, কিন্তু বাস্তব হলো আরেক রকম। তিনি শান্তিনিকেতনে মারা যাননি। 1941 সালে 7ই আগস্ট, বাংলার 22শে শ্রাবণ, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। এই মৃত্যু শুধু একজন কবির মৃত্যু ছিল না, এটা ছিল একটা যুগের অবসান, একটা ভাষার, একটা সংস্কৃতির, একটা মননের স্তম্ভ হঠাৎ ভেঙে পড়ার মতন ঘটনা। খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। কলকাতা, শহরতলি, জেলা, সব জায়গায় একটাই খবর, রবীন্দ্রনাথ আর নেই। আর ঠিক সেখান থেকে শুরু হলো সেই জনসমুদ্রের ঢল। মানুষ ভিড় করতেই পারে, এটাই স্বাভাবিক। এত বড় একজন মানুষ মারা গিয়েছেন, তাকে শেষবার দেখতে চাইবেন মানুষ, এটাই তো স্বাভাবিক। কিন্তু সমস্যা তখনই শুরু হলো যখন শোক সংযম হারায়, শ্রদ্ধা শৃঙ্খলা হারায়, আর ভালোবাসা উন্মাদ দখলদারিতে বদলে যায়। জোড়াসাঁকোর বাড়িতে, সামনে, আশেপাশের রাস্তায়, গলিতে, ছাদে মানুষ আর মানুষ। সবাই দেখতে চায়, সবাই ছুঁতে চায়, সবাই মনে করছে আমার অধিকার আছে। আর এই আমার অধিকার আছে মনোভাবটাই ধীরে ধীরে পরিস্থিতিকে নোংরা করে দিয়েছিল। রবীন্দ্রনাথের দেহ স্নান করানো হচ্ছে, পরিবারের মানুষ, ঘনিষ্ঠজন, বাড়ির লোক একটা গভীর শোকের মুহূর্তের মধ্যে তাকে শেষবারের মতন সাজিয়ে তোলার কাজ করছে। স্বাভাবিকভাবেই এটা একটা ব্যক্তিগত মুহূর্ত, এখানে একটা নিরাপত্তা থাকার কথা, এখানে একটা সম্মান থাকার কথা, একটা দূরত্ব থাকার কথা। কিন্তু বাইরে তখন অন্য দৃশ্য। নিচে জমে থাকা জনতার একাংশ হঠাৎ উপরে উঠে এলো। কিভাবে? জোড়াসাঁকো ঠাকুর বাড়ির পাইপ
জলের পাইপ বেয়ে বেয়ে মানুষ উঠছে, ভাবতে পারছেন সেই ছবি? পাঁচিল ভেঙে ফেলেছে, এখনো গেলে আপনারা ভাঙা পাঁচিল দেখতে পাবেন। তারপর বাইরে থেকে টান মেরে দরজার ছিটকিনি খুলে ঘরে ঢুকে পড়ল। একবার ভাবুন দৃশ্যটা, ঘরের মধ্যে শায়িত রবীন্দ্রনাথের নিথর দেহ, চারপাশে শোকস্তব্ধ মানুষ, আর সেই মুহূর্তে হুড়মুড় করে ঢুকে পড়েছে একদল লোক। দেখতে হবে, গুরুকে দেখতে দিন, দেখতে দিন, আমরাও দেখব, আমরা শেষবার দেখব। এটা কি শ্রদ্ধা? এটা কি ভালোবাসা? না, এটা দখলদারি, এটা জনতার হিংস্র কৌতূহল। এটা সেই মানসিকতা যেখানে মানুষ ভাবে তার ব্যক্তিগত পরিসর বলে কিছু নেই। তিনি এত বড় মানুষ, তাই তার মৃত্যু, তার দেহ, তার শেষ মুহূর্ত সবই জনতার সম্পত্তি। নির্মল কুমারী মহালানবিশ এই ঘটনার যে বর্ণনা দিয়েছেন তা পড়লে আজও শিউরে উঠতে হয়। তিনি লিখছেন, কবির নিথর দেহ কৌতূহলী হিংস্র দৃষ্টির সামনে অসহায় হয়ে পড়েছিল। তাড়াহুড়ো করে তাকে ঢেকে দেয়া হয়। ঘরে থাকা লোকজন ধাক্কা মেরে অনুপ্রবেশকারীদের বের করে দেন। দরজা আবার বন্ধ করা হয়। প্রতিটা দরজায় পাহারা বসানো হয়। ভেতর থেকে দরজা চেপে ধরে রাখা হয়, কিন্তু তাতেও জনতা থামেনি। বাইরে থেকে চলেছে ঝাঁকুনি, চিৎকার, দরজা খুলে দিন, আমরা দেখব, শেষবার দেখতে হবে। কি ভয়ঙ্কর কথা জানেন? এই আমরা দেখব বাক্যটার মধ্যে কোনো মমতা নেই, এর মধ্যে শুধু ভোগ আর লালসা। যেন একজন মানুষ নন, একটা দৃশ্য, একটা প্রদর্শনী, একটা ইতিহাস, একটা বস্তু। রবীন্দ্রনাথ, যিনি জীবদ্দশায় এত সংবেদনশীল, এত ব্যক্তিগত, এত সূক্ষ্ম অনুভূতির মানুষ ছিলেন, মৃত্যুর পর তার শরীরটুকুও সেই সংবেদনশীলতার মর্যাদা পেল না। ঘরের ভেতরে কোনো রকমের শেষ প্রস্তুতি চলছে, কাপড় পরানো হচ্ছে, সবাই চেষ্টা করছে যেন মর্যাদার সঙ্গে শেষ বিদায়টা সম্পন্ন হয়। কিন্তু বাইরে যে ঢেউ উঠেছে তার সামলানো যাচ্ছে না। এরপর যা হয় তা আরো অবিশ্বাস্য। বেলা 3টের দিকে একদল অচেনা লোক ঘরে ঢুকে পড়ে, আর মুহূর্তের মধ্যে প্রায় পরিবারের লোকজনের সামনে থেকেই সজ্জিত দেহটিকে তুলে নিয়ে চলে যায়। হ্যাঁ, কোনো নিয়ন্ত্রিত শবযাত্রা নয়, কোনো শোকমগ্ন সম্মানজনক বহন নয়, বরং যেন জনতার হাতে কবির দেহ ছিনতাই হয়ে গিয়েছিল। আর তখন চারিপাশে ধ্বনি উঠছে, জয় বিশ্বকবির জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম। শুনতে খুব আবেগময় লাগছে, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে, যে মুহূর্তে আপনি একজন মৃত মানুষকে, তাও দেশের শ্রেষ্ঠ মনীষীদের একজনকে, তার পরিবার পরিজনের হাত থেকে প্রায় ছিনিয়ে নিয়ে যাচ্ছেন, সেই মুহূর্তে জয়ধ্বনি কি মানায়? এটা কি শ্রদ্ধা, নাকি সেটাও এক ধরনের উন্মাদ রাজনৈতিক সামাজিক নাটক? এই যে জয়ধ্বনি, এই যে ভিড়ের আবেগ, এর মধ্যে একটা গভীর ভণ্ডামি রয়েছে। কারণ মুখে শ্রদ্ধা কিন্তু কাজে অপমান, মুখে বন্দনা কিন্তু আচরণে বর্বরতা। ঠিক এই সময় রবীন্দ্রনাথের পরিবার অসহায় হয়ে পড়েছিলেন। নেহরুজিও কোনো সাড়া দেননি। মনে পড়েছিল সেই সময় সুভাষচন্দ্রের কথা। এই সময় যদি একটু সুভাষচন্দ্র থাকতো। সেই সময়কার একাধিক বিবরণ, স্মৃতিচরণ পরবর্তী আলোচনায় বারবার উঠে এসেছে। শেষ যাত্রার ভিড়ে অনেকেই নাকি রবীন্দ্রনাথের চুল, দাড়ি, এমনকি পায়ের নখ পর্যন্ত স্মৃতি হিসাবে তুলে নিতে চেয়েছিল, ছিঁড়ে নিয়েছিল চুল, দাড়ি। ভাবুন কিরকম এক মানসিকতা! মানুষটা সবে মারা গেছে, তার ভিড়ের একাংশের মাথায় তখন কি চলছে? কিছু একটা নিয়ে যেতে হবে। একটু চুল পেলে কেমন হয়, দাড়ির অংশ পেলে কেমন হয়, স্মৃতি হিসেবে রাখবো। এটা কিসের স্মৃতি? এটা কিসের ভক্তি? এটা তো এক ধরনের মৃতদেহ লুট। হ্যাঁ, কথাটা শুনছেন ঠিক, কিন্তু সত্যি কথা বলতে হলে শব্দও কঠিন হবে। কারণ এখানে যে আচরণ দেখা যাচ্ছে সেটা সভ্যতার নয়। এটা সেই মানসিকতা যেখানে মানুষ কোনো মহাপুরুষকে আর মানুষ হিসাবে দেখে না, দেখে এক পবিত্র বস্তু যার শরীরের টুকরো ছিঁড়ে নিয়ে গেলেও যেন ভক্তি প্রমাণ হয়। এই জায়গাটাই সবচেয়ে অস্বস্তিকর, কারণ এটা শুধু কয়েকজন মানুষের কদর্যতা নয়, এটা আমাদের সামাজিক মনস্তত্ত্বের অন্ধকার দিক। আমরা মানুষকে শ্রদ্ধা করতে জানি না, আমরা মানুষকে মূর্তি বানাতে জানি। আর মূর্তি বানিয়ে ফেললেই তাকে ঘিরে শুরু হয় প্রদর্শনী, ভোগ, অধিকারবোধ, দখলদারি। রবীন্দ্রনাথকে তার লেখায়, চিন্তায়, দর্শনে, মানবতায় স্মরণ করা কঠিন, কিন্তু তার চুল ছিঁড়ে নিয়ে আমি খুব ভক্ত বলা অনেক সহজ। এখন প্রশ্ন, এমন হলো কেন? কারণ একটা নয়, অনেকগুলো স্তর রয়েছে। এক, রবীন্দ্রনাথ তখন আর শুধু মানুষ নন, প্রতীক। রবীন্দ্রনাথ তখন বাঙালির ঘরের মানুষ, আবার বাঙালির অহংকারও।
তিনি কবি, তিনি গীতিকার, দার্শনিক, শিক্ষাবিদ, সব মিলিয়ে এক জীবন্ত কিংবদন্তি। ফলে তার মৃত্যুতে মানুষের আবেগ বিস্ফোরিত হয় স্বাভাবিক। কিন্তু সমস্যা হলো, আবেগ যখন শৃঙ্খলাহীন হয় তখন সেটা শ্রদ্ধা থাকে না, উন্মাদনায় বদলে যায়। 2, আমাদের সমাজে দেখতেই হবে এই মানসিকতা খুব পুরনো। কোথাও আগুন লাগলে মানুষ জড়ো হয়, দুর্ঘটনা হলে মোবাইল বার করে ভিডিও তোলে, কেউ অসুস্থ হলে কৌতূহলী লোক ভিড় করে। এই অসভ্য কৌতূহল নতুন কিছু নয়। পাড়ায় একটা ঝগড়াঝাটি হোক, লোকজন জড়ো হয়ে যাবে। আপনার বাড়িতে কোনো একটা কিচ্ছা হোক, লোক জড়ো হয়ে যাবে। রবীন্দ্রনাথের মৃত্যুতেও সেই একই মানসিকতা কাজ করেছিল। আমি না দেখলে মিস হয়ে যাবে, শেষবার না দেখলে চলবে না, আমি গিয়েছিলাম, এই গল্পটা বলতে পারবো তো। 3, শিক্ষা আর অধিকার বোধ, এটাকে আমরা গুলিয়ে ফেলি। আমরা ভাবি কাউকে খুব ভালোবাসি মানেই তাকে ছুঁতে পারি, তাকে ঘিরে ফেলতে পারি, তাকে নিজের মতন ব্যবহার করতে পারি। এটা ভালোবাসা নয়, এটা অধিকার বোধ। আর এই অধিকার বোধই রবীন্দ্রনাথের শেষ যাত্রাকে কলঙ্কিত করেছিল। 4, বাঙালি অনেক সময় মহাপুরুষকে পড়ে না, ব্যবহার করে। এই কথাটা কড়া, কিন্তু বলতেই হবে। রবীন্দ্রনাথকে আমরা কবে সবচেয়ে বেশি মনে করি? 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, স্কুলের অনুষ্ঠান, সাংস্কৃতিক আসরে, সোশ্যাল মিডিয়ার পোস্টে। কিন্তু তার ভাবনা, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তার মনুষ্য সম্বন্ধীয় জটিল উপলব্ধি, তার আত্মসমালোচনা, এসব কি আমরা সত্যি গ্রহণ করি? নাকি তার নাম, তার গান, তার ছবি এসব ব্যবহার করে নিজেদের সংস্কৃতি বান প্রমাণ করি? 22শে শ্রাবণ শ্রদ্ধা না আত্মপ্রবঞ্চনা? কবি বিষ্ণুদে আক্ষেপ করে লিখেছিলেন, তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, কালবৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনই নির্গত নিঃশেষ। হ্যাঁ, এই কবিতার লাইনগুলো সেদিনও সত্যি ছিল, আজকেও ঠিক ততটাই প্রাসঙ্গিক। এই ভিডিও এখানেই শেষ করছি। আমি জানি এই ভিডিও শেষে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা অবাক হচ্ছেন যে রবীন্দ্রনাথের সঙ্গে এই ঘটনা ঘটেছিল। হ্যাঁ, এই ঘটনা ঘটেছিল। এমনকি রবীন্দ্রনাথের মৃত্যুর পর আমরা চেয়েছিলাম তার চিতাভস্যকে আমাদেরই কলকাতাতে রবীন্দ্র সরোবরে রাখতে। রথীন্দ্রনাথ চাননি। রথীন্দ্রনাথ জানতেন বাবা কখনো এটা চাননি। আসলে রবীন্দ্রনাথ তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের মানুষ। তার মানসিকতায় বরাবরই ছিল প্রকৃতি, এই প্রকৃতিতে সৃষ্টি এবং এই প্রকৃতিতেই মিলিয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। যখন রবীন্দ্রনাথকে নিয়ে আসা হয়েছিল শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকোতে, রবীন্দ্রনাথ বারবার রথীন্দ্রনাথকে বলেছিলেন, কি প্রয়োজন এই শরীরটার কাটাছেঁড়া করার? যেতে তো একদিন হবেই, তাই বলে কাটাছেঁড়া করে কিছু সময় বাড়ানোর এই চেষ্টা বৃথা। রবীন্দ্রনাথ বাঁচেননি, কিন্তু রথীন্দ্রনাথ জানতেন বাবার সঙ্গে যে চরম অন্যায়টা তিনি মিথ্যা কথা বলে করেছিলেন, অপারেশন বা যাবতীয় কিছু, শেষে তিনি মনে করেছিলেন যদি বাবার এই চিতাভস্য এখানে থেকে যায় তাহলে একদিন সেটা মন্দির হয়ে উঠবে। রবীন্দ্রনাথ কখনোই এই ধরনের মানসিকতা বিশ্বাস করতেন না। তাই রথীন্দ্রনাথ সেই চিতাভস্য নিয়ে গিয়েছিলেন শান্তিনিকেতনে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চিতাভস্য যেখানে রয়েছে সেই ছাতিমতলা, সেখানেই রবীন্দ্রনাথের চিতাভস্য আজও রয়েছে। আপনারা শান্তিনিকেতন গেলে দেখতে পান। কিন্তু শান্তিনিকেতন এবং জোড়াসাঁকোর মাঝে এই যে চরম এক বিশৃঙ্খলা এবং অন্যায়ের কাহিনী লুকিয়ে রয়েছে, তা হয়তো অনেকেই 22শে শ্রাবণ পালন করার সময় জানেন না। তাই বাঙালির সামনে এমন এক কলঙ্কময় অধ্যায় আজকে তুলে ধরলাম, যেটা কখনো না কখনো এক মুহূর্তের জন্য হলেও বাঙালিকে একটু হলেও লজ্জা দেবে। যাই হোক, আপনারা যদি মনে করেন যে এই ধরনের ভিডিও বাঙালিকে জানানো উচিত, তাহলে ছড়িয়ে দিন প্রচুর মানুষের মাঝে। এই ধরনের আরো গল্প, আরো অনেক কিছু সত্য জানতে হলে আইএম বোসকে সঙ্গে রাখবেন। ভালো থাকবেন। এই ধরনের ভিডিও যদি আপনি পেতে চান, হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, জয়েন করে নিন। দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন ভিডিওতে। তাহলে এখানে শেষ করছি। জয় হিন্দ।